টাইম বা সময় এর ব্যাকরণগত টার্মস টেন্স। আর এই টেন্সের প্রধানত তিনটে ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের চারটে করে উপবিভাগ আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই 12 প্রকার টেন্স ভার্বের সময়কে নির্দেশ করে। আমরা এই 12 প্রকার টেন্স খুব ভালোভাবে জানা সত্ত্বেও অনেক সময় ভার্বের টেন্স নির্ণয় করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, ফলে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যায়। কেন এই ভুল হয় বা কি করলে এই ভুল শুধরে যাবে, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি, প্রত্যেকটা বাক্যে ভার্বের নিচে দাগ দিয়েছি এবং প্রত্যেকটা ভার্ব এখানে টেন্সগত ভুল ইউজ হয়েছে। আমরা দেখি যে কেন ভুল হলো আর ঠিকই বা কী হবে। চলো দেখো, 1 নম্বর বাক্য, হি অলওয়েজ স্পোক দ্য ট্রুথ। এখানে বলা হচ্ছে যে সে সর্বদা সত্য কথা বলেছিল। দেখো বাংলায় কীরকম কথা হয়, হয় না নিশ্চয়ই। সে সর্বদা সত্য কথা বলে, অর্থাৎ তার এটা অভ্যাসগত সত্য, মানে আমরা অভ্যাসগত সত্য এই অর্থে কোন টেন্স ব্যবহার করি, সিম্পল প্রেজেন্ট, তাই তো। তার এটা অভ্যাস, তাহলে সিম্পল প্রেজেন্ট হবে। কিন্তু এখানে ভার্বটা স্পোক আছে, অর্থাৎ সিম্পল পাস্টে আছে, তাহলে ভুল আছে। দেখো তাহলে এখানে স্পিক, স্পোকটা ভুল, এখানে হবে স্পিক। এবং যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাই এস যোগ হবে ভার্বের সঙ্গে, অর্থাৎ স্পিক্স হবে। ওকে, তাহলে এখানে স্পোক নয় স্পিক্স হবে। একটা জিনিস মনে রাখো যে একটা সেন্টেন্সের মধ্যে বেশ কিছু ওয়ার্ড থাকে যারা আমাদেরকে ইন্ডিকেট করে যে সেন্টেন্সটা কোন টেন্সে হবে। ওকে, যেমন এখানে অলওয়েজ এই ওয়ার্ডটা, দেখো 2 নম্বর সেন্টেন্সে ইয়েট এই ওয়ার্ডটা, 3 নম্বর সেন্টেন্সে দেখো অলরেডি এই ওয়ার্ডটা, 4 নম্বর সেন্টেন্সে সো ফার এই ওয়ার্ড, আর 5 নম্বর সেন্টেন্সে দেখো আনটিল নাও। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, সুতরাং তাহলে আমরা দেখলাম হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এটা যেমন আমরা সহজ বাংলায় অর্থ করলেও দেখছি এটা অবশ্যই সিম্পল প্রেজেন্টে হবে, কখনোই সিম্পল পাস্টে হবে না। একইভাবে আমরা এই ওয়ার্ডগুলো দেখেও বলতে পারবো এটা প্রেজেন্টে হবে। ওকে, দেখো 2 নম্বরে হি ডিড নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো এটা যদি সহজ বাংলা করো তাহলেও তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু বলতে চাইছে যে হি ডিড নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক, মানে সে এখনো পর্যন্ত কাজটা শেষ করতে পারেনি, তার কাজটা হয়নি। তাহলে এই ডিড নট কখনোই হতে পারে না, প্রেজেন্টেই হওয়া উচিত। তাহলে এটা পাস্টে দেওয়া আছে, ভুল আছে। তাহলে কি হবে, হি হ্যাজ নট ফিনিশড, হ্যাজ নট ইয়েট ফিনিশড, অর্থাৎ পারফেক্ট টেন্সে হবে। ওকে, তাহলে ডিড নট ইয়েট ফিনিশের জায়গায় কি হবে না, হি হ্যাজ নট ইয়েট ফিনিশড, অর্থাৎ পাস্টে নয় প্রেজেন্টে হবে এবং এটা পারফেক্টে হবে। ওকে, 3 নম্বর, মোহন অলরেডি অ্যারাইভড। দেখো মোহন অলরেডি অ্যারাইভড মানে মোহন ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল, এরকম বলি আমরা না, মোহন ইতিমধ্যে পৌঁছে গেছে, তাই তো। তাহলে এই যে অ্যারাইভড পাস্টে আছে, এটা নিশ্চয়ই ভুল। তাহলে এর জায়গায় কি হবে না, মোহন হ্যাজ অলরেডি অ্যারাইভড, অ্যারাইভড, ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে হবে। তাহলে মোহন হ্যাজ অলরেডি অ্যারাইভড, এই অলরেডিটা তখন হ্যাজ আর অ্যারাইভডের মাঝে বসিয়ে দেবে। ওকে, সেন্টেন্সটা হবে মোহন হ্যাজ অলরেডি অ্যারাইভড। ক্লিয়ার। 4 নম্বর, সো ফার সি ডিড নট অ্যারাইভ। এখানেও একই, এটাও প্রেজেন্ট পারফেক্টই হবে, এটা হ্যাজ নট অ্যারাইভড। ওকে,
তার পরবর্তী সেন্টেন্স 5 নম্বর, রতন ডিড নট রিসিভ এনি ইনস্ট্রাকশন আনটিল নাও। এই আনটিল নাও এখনো পর্যন্ত, তাহলে এখনো পর্যন্ত এবং নেগেটিভ সেন্টেন্স, তাহলে যখন আমরা এখনো পর্যন্ত বলছি তখন অবশ্যই সেটা পাস্টে নয়, প্রেজেন্টে। তাহলে আমরা ডিড নট রিসিভ যখন করছি তখন অবশ্যই ভুল। তাহলে কারেক্ট কি হবে না, রতন হ্যাজ নট রিসিভড, এখানে আমরা করব হ্যাজ নট রিসিভড। ওকে, তাহলে ডিড নট রিসিভের জায়গায় হ্যাজ নট রিসিভড। ওকে, তাহলে রতন হ্যাজ নট রিসিভড এনি ইনস্ট্রাকশন আনটিল নাও। তাহলে আমরা দেখলাম যে এই ওয়ার্ডগুলো অর্থাৎ অলওয়েজ, অলরেডি, আনটিল নাও, সো ফার, ইয়েট, এই জাতীয় ওয়ার্ডগুলো থাকলে টেন্স সবসময় প্রেজেন্টে হয়, ভার্বের টেন্সটা। ওকে, পরবর্তী সেন্টেন্স, আই অ্যাম ওয়েটিং সিন্স সানডে বা ফর লং, ঠিক আছে, যেটাই থাক। আই অ্যাম ওয়েটিং, দেখো এই সেন্টেন্সটায় আমরা দেখতে পাচ্ছি অ্যাম আছে মানে প্রেজেন্টের কথা বলছে, ওয়েটিং আছে মানে কন্টিনিউয়াস, কন্টিনিউটি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে তারপরে সিন্স বা ফর, ঠিক আছে, এটাও ভাবতে পারো সিন্স সানডে বা ফর লং, এটা যাই থাকুক এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করছে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করছে। তাহলে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম যদি নির্দেশ করে তখন আমরা শুধুমাত্র কন্টিনিউয়াস করলে হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ওয়েটিং হবে না, এটা পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, এবং যেহেতু অ্যাম আছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে এখানে কারেক্ট কি হবে না, আই অ্যাম ওয়েটিং না করে আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স সানডে অর আই হ্যাভ বিন ওয়েটিং ফর লং। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স দেখো, আই অ্যাম ইল ফর 2 উইকস। দেখো আবার এই সেন্টেন্সটা খেয়াল করো, এটা অ্যাম আছে মানে প্রেজেন্টে আছে, কিন্তু কন্টিনিউটি বোঝাচ্ছে না, তাই তো, কন্টিনিউয়াস ফর্ম নেই ভার্বের। ওকে, তাহলে এটা কন্টিনিউয়াস হবে না, এখানে ফর আছে বলে তুমি ভাববে যে এটা তো একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তাহলে আমি এটার মতোই করে দেব যে আই হ্যাভ বিন এরম করে। না, দেখো এখানে এই ফর বা এই যে ফর আছে এটা যেমন পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করছে, সেই পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করলেও আমাদেরকে এটা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াসে করতে আমরা পারবো না। কেন পারবো না, তুমি মানেটা বোঝার চেষ্টা করো। দেখো আই অ্যাম ইল, অ্যাকচুয়ালি এখানে বলতে চাই হচ্ছে আই অ্যাম ইল ফর 2 উইকস, এটা নয়, আমি বলতে চাইছি মানে আমি হই 2 সপ্তাহ অসুস্থ, এরকম নয়, আমি হয়েছি, ঠিক আছে, অর্থাৎ অসুস্থ হওয়া এই কাজটা কমপ্লিট অর্থাৎ পারফেক্ট। ওকে, সেই অর্থে এখানে হবে আই হ্যাভ বিন, অ্যামের জায়গায় আই হ্যাভ বিন, তাহলে এই অ্যামের জায়গায় কী হবে, আই হ্যাভ বিন ইল ফর 2 উইকস, এখানে পারফেক্টের কথা হচ্ছে। আর তো বললাম যে কন্টিনিউটি নেই, সুতরাং এটার মতো কন্টিনিউয়াস হওয়ার কথা ব্যাপার নেই, এটা কন্টিনিউটি ছিল তাই এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছিল। ওকে, এরপর 8 নম্বর, সি টোল্ড মি দ্যাট অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে সি টোল্ড মি, একটা ক্লজ, অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, এটা একটা ক্লজ, দ্যাট দিয়ে কানেক্ট হয়েছে। ওকে, এটা পাস্টে আছে, তাহলে এটাও পাস্টে হবে কখন, আমি যদি কোনো কাজ পাস্টে শুরু করি তাহলে পাস্টে শেষ হবে, ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটা কি আছে, এটা চিরন্তন সত্যের কথা বলছে, অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি নয়, তাই তো, এটা চিরন্তন সত্য কথা হচ্ছে। তাহলে এটা যখন ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য অর্থাৎ সততা হচ্ছে মহৎ গুণ, তাই তো, তাহলে এখানে এটা ওয়াজ হবে না, একদম সিম্পল প্রেজেন্টে হবে, মানে এটা ওয়াজের জায়গায় ইজ হবে। বোঝা গেল, সি টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা কি দেখলাম, আমরা যতই পাস্ট দিয়ে শুরু করি কিন্তু আমরা যদি একদম ইউনিভার্সাল ট্রুথ
কখনো বলি তখন সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্টেই হবে সেই অংশটা। বোঝা গেল? এরপর 9 নম্বর, হি ইউজেস টু প্লে ক্রিকেট ইন হিজ বয়হুড। দেখো বলতে চাইছে যে সে শৈশবে ক্রিকেট খেলতো। তাহলে খেলতো মানে অতীতের অভ্যাস, বোঝালে কি হয়? ইউজ টু। কিন্তু এখানে দেখো ভার্বটা আছে ইউজেস, মানে প্রেজেন্টে আছে, অবশ্যই প্রেজেন্টে হবে না, খেলতো তাহলে পাস্টে, সুতরাং এটা ইউজ টু হবে, অর্থাৎ ইউজেসের জায়গায় ইউজড হবে। ঠিক আছে, তাহলে হি ইউজ টু প্লে ক্রিকেট ইন হিজ বয়হুড। ওকে, পরবর্তী সেন্টেন্স, আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। দেখো যেমন আমরা প্রেজেন্টে দেখেছি কিছু ওয়ার্ড, মানে সেন্টেন্সে কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো বলে দেয় এটা কি টেন্স, সেরকম ইয়েস্টারডে একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা কোনো সেন্টেন্সে থাকা মানেই তার ভার্বটা সবসময় পাস্টে হবে। ঠিক আছে, তাহলে এখানে ইয়েস্টারডে আছে, তাই আমরা এখানে হ্যাভ রিসিভ করতে পারি না। দেখো আই হ্যাভ রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, অনেক সময় চিঠি লিখতে গেলে আমরা এই ভুলটা করি, খুব কমন এরর। কিন্তু কেন ভুল হয়? কারণ এরকম আমরা হয়তো বাংলায় ইনফর্মালি কথাবার্তা বলার সময় বলি গতকাল আমি তার চিঠি পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রামাটিক্যাল এরর। এটা কারণ আমি গতকাল বলছি, তাহলে আমার এই পাওয়াটাও গতকালে হবে, অর্থাৎ টেন্সটা, ভার্বের টেন্সটা পাস্টে হবে, অতীতে হবে। তাহলে আই হ্যাভ রিসিভড হবে না, এখানে শুধু রিসিভড হবে। তাহলে সেন্টেন্সটা কারেক্ট কি হবে না, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। ওকে, পাস্টে হবে, হ্যাভ রিসিভড হবে না, হ্যাভ রিসিভডের জায়গায় রিসিভড হবে। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্স দেখো, হি টোল্ড মি দ্যাট হি উইল কাম। এখানে দেখো প্রথমের অংশটা শুরু হয়েছে পাস্টে। দেখো পাস্টে যখন শুরু হয়েছে তাহলে পরবর্তী অংশটাও পাস্টে গিয়েই শেষ হবে। পাস্টে শুরু হয়েছে, পাস্টেই শেষ হবে। আমি সেন্টেন্স যখন পাস্টে শুরু করেছি তখন পাস্টেই শেষ করতে হবে। ঠিক আছে, কিন্তু কিছু ক্ষেত্রে এক্সেপশন, যেমন হচ্ছে আমি এখানে দেখালাম যে চিরন্তন সত্য বা নিত্য সত্য ইত্যাদির ক্ষেত্রে আমরা কিন্তু তখন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। এখানে কিন্তু সেরকম নেই। সে বলেছিল যে, সে আমাকে বলেছিল যে সে আসবে। ঠিক আছে, তাহলে এখানে উইলটা, এই অংশটা পাস্টে আর পরবর্তী অংশটা ফিউচারে হবে না। তাহলে কি করতে হবে, উইলের ফিউচার ফর্ম অর্থাৎ উড করতে হবে। এখানে কি হবে, উড কাম। বোঝা গেল? দেখো তাহলে হি টোল্ড মি দ্যাট হি উড কাম। ওকে, এরপর হি টোল্ড দ্যাট হি ডিড দিস। দেখো আমরা জানি যে পাস্টে শুরু হলে পাস্টে গিয়ে সেন্টেন্সটার ভার্বটা শেষ হয়। তাহলে হি টোল্ড দ্যাট, সে বলেছিল যে, হি ডিড দিস, সে এটা করেছিল। তুমি বলবে হ্যাঁ এখানে এটাও পাস্টে আছে, এখানে শেষও হয়েছে, পরের কাজটাও পাস্টেই হয়েছে, তা তো ঠিক আছে। হ্যাঁ, তোমার ওই কনসেপ্ট থেকে হয়তো মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এখানে যে দুটো কাজের কথা বলা হচ্ছে, দুটো কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাস্টে। দেখো সে বলেছিল, বলার কাজটাও শেষ হয়ে গেছে, আর দ্যাট হি ডিড দিস, সেটা করেছিল, তাহলে কাজটাও শেষ হয়ে গেছে। তাহলে দুটো যখন কাজ পাস্টে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে সেই দুটো কাজের মধ্যে তখন তারা পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পারফেক্ট হবে, এবং সেই দুটো কাজের মধ্যে যে কাজটা সবচেয়ে আগে হয়েছে তার পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর পরের কাজটার সিম্পল পাস্ট হবে। তাই তো আমরা টেন্সে সাই শিখেছি। তাহলে এখানে হি টোল্ড দ্যাট হি ডিড দিস, তাহলে কোন কাজটা আগে হয়েছিল, সে এটা করেছিল, আগে সে করেছিল, তারপর সে বলেছিল যে ওটা করে ফেলেছে, এরকম বলেছিল তো। তাহলে কোনটা আগে হয়েছিল, এইটা। তাহলে এই কাজটা অবশ্যই কি হবে, সিম্পল পাস্ট নয়, এটা পাস্ট পারফেক্টে হবে, অর্থাৎ হি হ্যাড ডান। তাহলে ডিডের জায়গায় হ্যাড ডান হবে, অর্থাৎ পুরো সেন্টেন্সটা কি হলো, হি টোল্ড দ্যাট হি হ্যাড ডান দিস। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখো, আই শ্যাল গো ইফ হি উইল কাম। দেখো এখানে সেন্টেন্সটা আই শ্যাল গো শুরু হয়েছে ফিউচারে, পরেরটাও ফিউচারে শেষ হবে এরকম নয়, তাহলে কি হবে, প্রেজেন্টে হবে। ঠিক আছে, এবারে এখানে আরেকটাভাবে তোমরা জিনিসটাকে মনে রাখতে পারো, যখন ইফ ক্লজ থাকে, অর্থাৎ ইফ দিয়ে শুরু। দেখো একটা জিনিস জানো, ইফের ব্যবহার দেখো,
ইফের সঙ্গে উইল ব্যবহার করার কিছু শর্ত আছে। কি শর্ত ভাই? না দেখো, ইফ কন্ডিশন অর্থে বা আনসার্টেনিটি অর্থাৎ ডাউট অর্থে, দুটো অর্থে ইফ ব্যবহার হতে পারে। তা কন্ডিশন অর্থে যখন বসে তখন উইল বসে না, ভালো করে মাথায় রাখো। ইফ কন্ডিশন অর্থে হলে তখন উইল বসে না ইফের সঙ্গে, আর ডাউট অর্থে হলে উইল বসে। দেখো, ইফ যখন কন্ডিশন অর্থে উইল বসে না, তার সঙ্গে উইল আসে না, মানে ইফ ক্লজের মধ্যে উইল আসে না। আর যদি ডাউট অর্থে হয় তখন উইল আসতে পারে। ওকে, এবার দেখো, আই শ্যাল গো ইফ ইউ উইল কাম। দেখো ইফ ক্লজ, এটা এই ইফ ক্লজের মধ্যে উইল এসেছে এবং এই ইফটা কন্ডিশন বলছে, শর্ত বলছে, তাই তো? বলছে আই শ্যাল গো, আমি যাব যদি সে আসে, তাই তো? তাহলে এখানে শর্ত বলছে, তাহলে শর্ত বলছে মানেই আমরা জানি কন্ডিশন মানে উইল বসবে না। ঠিক আছে, যেমন ফিউচারে শুরু হয়েছে এটা সিম্পল প্রেজেন্টে হবে। আবার অন্যভাবে ভাবতে পারি, যেহেতু এটা ইফ ক্লজ এবং শর্ত বলছে, কন্ডিশন বলছে, তাই এর সঙ্গে উইল আসবে না। দুভাবে আমরা ভাবতে পারি। তাহলে এখানে কি হবে? উইল কামের জায়গায় হি কামস। তাহলে সেন্টেন্সটা হলো আই শ্যাল গো ইফ হি কামস। ওকে।